আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে প্রাক শৈশব শিক্ষা এবং প্রাথমিক শিক্ষার পুনর্গঠন সম্পর্কে জাতীয় শিক্ষানীতি 1986 সালে কি বলা হয়েছে সে সম্পর্কে জানব। প্রথম অংশে আমরা প্রাক শৈশব এবং দ্বিতীয় অংশে প্রাথমিক শিক্ষার পুনর্গঠন সম্পর্কে আমরা জানব। জাতীয় শিক্ষানীতি 1986 কি বলেছে সেগুলো জানব। প্রাক শৈশব প্রথম পয়েন্টে কি আছে? ইসিসিইর ফুল ফর্ম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তাহলে এই ইসিসির মাধ্যমে আমাদের সকল শিশুর যাতে পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্য, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক বিকাশ সঠিকভাবে হয় সেই সব কর্মসূচিগুলো গ্রহণ করবে ইসিসিই সংস্থা। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন যে সংস্থা আছে এ সুনিশ্চিত করবে শিশুদের পুষ্টি, স্বাস্থ্য, মানসিক দিকগুলো যাতে ঠিকঠাক বিকশিত হয়, সামাজিক দিকগুলো, প্রাক্ষবিক, নৈতিক বিকাশ ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো যাতে উন্নয়ন বা গঠন ঠিকঠাক হয় বা বিকাশ যাতে ভালো হয় সেই দিকে যাবতীয় কর্মসূচি গ্রহণ করবে এই সংস্থাটি। নেক্সট কি আছে? শিক্ষার খরচ, স্কলারশিপের ব্যবস্থা। যারা এই শিক্ষা গ্রহণ করতে আসছে যেসব শিশুরা, তাদের মধ্যে অনেকে থাকতে পারে পিছিয়ে পড়া, অনুন্নত শ্রেণীর, যাদের আর্থিক অবস্থা খারাপ, তারা যাতে শিক্ষার চালিয়ে যেতে পারে বা আরও উন্নত মানের শিক্ষা গ্রহণ করতে পারে বা শিক্ষাটা কন্টিনিউ করতে পারে সেই জন্য প্রয়োজনে তাদের যাবতীয় শিক্ষা খরচ, স্কলারশিপের ব্যবস্থা ইত্যাদি করা উচিত। সেটি ছোটোবেলা থেকেই বা যে ক্লাস থেকেই হোক না কেন। যদি কারো আর্থিক অবস্থা খারাপ থাকে, তার যে কোনো পরিস্থিতিতেই আর্থিক অবস্থা খারাপ থাকতে পারে। আমরা যদি বলি প্রাইমারি থেকে ফ্রি দেবো, তার আগে ফ্রি দেবো না, সেটা কিন্তু ঠিক না। তাহলে আগের শিক্ষাটা তার ঠিকঠাক হবে না। সেই জন্য যার আর্থিক অবস্থা খারাপ, যারা পিছিয়ে পড়া, যারা শিক্ষার আলো পৌঁছয়নি এখনও যেসব অঞ্চলে, সেসব অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে যাতে শিশুরা অংশগ্রহণ করে বা তারা শিক্ষা গ্রহণ করতে চায়, তার জন্য যাবতীয় যে ব্যবস্থাপনাগুলো আছে, দরকার পড়লে স্কলারশিপ মানে কি? তাদের আর্থিক দিক থেকে সাহায্য করে তাদের অনুপ্রাণিত করা। তুমি শিক্ষা গ্রহণ করতে আসলে তোমাকে আমরা স্কলারশিপ দিব, একটি আর্থিক অনুদান দেব। সেই আর্থিক অনুদান পাওয়ার আশায় তারা শিক্ষা গ্রহণ করতে আসতেই পারে। এই জন্য যাবতীয় শিক্ষা খরচ, স্কলারশিপের ব্যবস্থা যদি প্রয়োজন হয় অবশ্যই সেই সব শিশুদের জন্য ব্যবস্থা করে দিতে হবে। তারপরে কি আছে পয়েন্টটি? পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রথম অগ্রাধিকার। পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলতে বোঝায় যারা আর্থিক দিকে পিছিয়ে, যারা সমাজে অবহেলিত শ্রেণী, সেই সব শ্রেণী যাতে তারা শিক্ষা গ্রহণ করতে আসলেই তারা যাতে সুযোগ সুবিধাগুলো পায়। আমরা যদি তাদের তালবাহানা করি অ্যাডমিশনে বা তাদের বিভিন্ন অজুহাত দেখিয়ে যদি আমরা তাদের দূরে সরিয়ে দিই, তাহলে কিন্তু তারা শিক্ষা গ্রহণে কিন্তু ব্রতী হবে না, তারা কিন্তু শিক্ষা গ্রহণই করবে না। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে, যারা সমাজে অবহেলিত শ্রেণী, অনুন্নত শ্রেণী, পিছিয়ে পড়া শ্রেণী, সেই সব অঞ্চল বা সেই সব ব্যক্তিরা যদি শিক্ষা গ্রহণ করতে আসে বা সেই সব পরিবার থেকে যেসব শিশুরা শিক্ষা গ্রহণ করতে আসবে, অবশ্যই তাদের কিন্তু আমাদের অগ্রাধিকার দিতে হবে বা এগিয়ে আসতে হবে যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। অবশ্যই আগের পয়েন্টটি বললাম, শিক্ষা খরচ, স্কলারশিপের ব্যবস্থা করতে হবে এবং সঙ্গে তাদের কিন্তু প্রয়োজনে আমরা ডেকে নিয়ে এসে বিভিন্নভাবে আমরা তাদের শিক্ষার ব্যবস্থা করব প্রয়োজনে। নেক্সট পয়েন্ট কি বলছে? শিশুর ব্যক্তিত্বের বিকাশের জন্য খেলাধুলার শিক্ষাদান। অবশ্যই প্লেওয়ে মেথডে, যেহেতু এটি আমরা কি বলছি, কোন স্তরের শিক্ষার কথা বলছি? প্রাক শৈশব শিক্ষার কথা বলছি, একদম ছোট শিশুদের, যারা কিন্ডার গার্ডেনে পড়ে, নার্সারি স্কুলে পড়ে, তাদের শিক্ষার কথা বলা হচ্ছে। কিন্তু এখানে তাদের শিক্ষা কিন্তু আমরা যদি বই ধরে ধরে মুখস্থ করিয়ে পড়াই তাহলে কিন্তু তাদের শিক্ষাটা ঠিক হবে না, ভালো হবে না। সেই জন্য তাদের শিক্ষা যাতে আরও ভালো হয়, তারা আনন্দ সহকারে যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে, মজা নিয়ে পড়াশোনা করতে পারে, তাদের শিক্ষাটা যাতে কষ্টের, পীড়নের কারণ না হয়ে দাঁড়ায়, সেজন্য তাদের
খেলার ছলে পড়ানোর কথা বলা হয়েছে, খেলার ছলে শিক্ষাদান, প্লে ওয়ে মেথডে শিক্ষাদানের কথা বলা হয়েছে। এবং খেলার ছলে যখন তারা শিক্ষা গ্রহণ করবে, একের উপরে নির্ভরশীল খেলাগুলো যখন খেলবে, তখন তারা বুঝবে যে আমরা একে অপরের সঙ্গে নির্ভর করে আমরা সমাজে চলতে পারি। বিচ্ছিন্ন ব্যক্তি কোনো সময় একটি সমাজে চলতে পারে না। আমরা একত্রিত হয়ে সবাই সমাজে একসাথে মিলেমিশে যখন থাকি বা থাকবো, তখনই একটি সুষ্ঠু সমাজ গঠন হবে। সেই জিনিসগুলো কিন্তু সেই ছোট বয়স থেকেই কিন্তু সে খেলার মাধ্যমে কিন্তু শিখবে। আমরা কিন্তু মুখে মুখে বলে কিন্তু আমরা শেখাতে পারবো না। যখন এক ধরনের আমরা কাজ দেব, সেই কাজে যখন একে অপরের সঙ্গে সাহায্য নিয়ে যখন তারা সেই কাজটি সম্পূর্ণ করবে, খেলার মাধ্যমে হোক যেভাবে হোক, তখন কিন্তু একের প্রতি আরেকজনের কিন্তু শ্রদ্ধা বাড়বে, ভালোবাসা বাড়বে। এইভাবেই কিন্তু শিশুটির ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। সেজন্য সবসময় আমাদের বলা হয়, খেলার মাধ্যমে যখন আমরা কোনো কিছু খেলি, অবশ্যই প্রতিযোগিতা থাকে খেলার মধ্যে, কিন্তু সেই খেলার মাধ্যমে যে জিনিসগুলো আমরা শিখি, সেইখান থেকে কিন্তু আমাদের ব্যক্তিত্বের বিকাশ কিন্তু খুব ভালো হয়। একে অপরের সঙ্গে সাহায্য করা, একে অপরের সঙ্গে মিলে একটি টিমওয়ার্কের মাধ্যমে কিন্তু আমাদের ব্যক্তিত্বের বিকাশ কিন্তু বেশি হয়, ভালো হয়। সেই বিষয়টি যদি আমরা শিশু বয়স থেকেই যদি আমরা শিক্ষার্থীদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে কিন্তু অবশ্যই তাদের ব্যক্তিত্ব অনেক উন্নত হবে। নেক্সট পয়েন্ট কি বলা হয়েছে, যে বিদ্যালয়ের স্বাস্থ্য কর্মসূচিকেও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। শুধু শিক্ষা দিলেই হলো নয়, শিশুদের স্বাস্থ্য, অবশ্যই স্বাস্থ্যের উপরে আমাদের নির্ভর করে। আমাদের স্বাস্থ্য যদি ভালো থাকে, শরীর যদি আমাদের ভালো থাকে, তাহলে কিন্তু আমাদের শিক্ষা গ্রহণগুলো ভালো হয়, মনটি ভালো থাকে। আমাদের শরীর যদি খারাপ থাকে, আমরা যদি শরীর অসুস্থ বোধ করি, তাহলে কিন্তু আমাদের কোনো কিছু মেজাজ তো ঠিক থাকে না, মন মানসিকতাও ভালো থাকে না। আমাদের ব্যক্তিত্ব বা আমাদের শরীর যত ভালো থাকবে, স্বাস্থ্য যত ভালো থাকবে, আমাদের শিক্ষা গ্রহণে কিন্তু ততই আগ্রহ বাড়বে। সেজন্য অবশ্যই এই যে আগে যে প্রথমে একটা পয়েন্ট বলেছিলাম, পুষ্টি, স্বাস্থ্য, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক বিকাশ, এখন কিন্তু এই যে আমাদের বিদ্যালয়ে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে, পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। কেন করা হয়েছে? যাতে তারা শিক্ষার পাশাপাশি তাদের যে খিদা পায়, সেই খিদাটাও নিবারণ হয়, সঙ্গে খিদা নিবারণের সঙ্গে সঙ্গে সে যাতে পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারে। কারণ পুষ্টিকর খাদ্য গ্রহণ করলেই তার স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক যে বিকাশ সেটি ভালো হবে। আমাদের মানসিক বিকাশ, স্বাস্থ্য, এই শারীরিক যে বিকাশগুলো, সব কিছু কিন্তু পুষ্টিকর খাদ্যের উপর নির্ভর করে। আমাদের শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, অবশ্যই বাদবাকি জিনিসগুলো কিন্তু সঙ্গে সঙ্গে হতেই থাকবে। আমাদের পেটে খিদা, পুষ্টিকর খাদ্য আমরা খাচ্ছি না, শরীর অসুস্থ থাকে সবসময়, তাহলে কিন্তু আমাদের মানসিক যে দিকগুলো, সেগুলো কিন্তু ভালোভাবে বিকশিত হবে না। নৈতিক বিকাশ আমাদের সেরকমভাবে কিন্তু বিকশিত হবে না। সেই জন্য অবশ্যই প্রয়োজন আমাদের বিদ্যালয়ের স্বাস্থ্য যে কর্মসূচিগুলো আছে, সেগুলোকে আরও উন্নত করা। বিভিন্ন সময় বিভিন্ন আমরা দেখি স্কুলে বিভিন্ন ধরনের ওষুধ, ইনজেকশন বিভিন্ন ধরনের দেওয়া হয় সময়ের সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট স্কুলগুলোতে। কেন দেওয়া হয়? যে শিশুরা যদি তার শরীরের মধ্যে যদি কোনো অভাব থাকে, সে এত ছোট বাচ্চাদের হয়তো দেওয়া হয় না, কিন্তু প্রাইমারি, আপার প্রাইমারি স্কুল বা হাই স্কুলের স্টুডেন্টদের কিন্তু এগুলো দেওয়া হয়, যাতে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং তারা ভালো মতো শিক্ষা গ্রহণ করতে পারে। নেক্সট পয়েন্ট কি বলা হয়েছে, আইসিডিএস এর ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। তার মানে দেখুন, চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, তাহলে শিশুর ডেভেলপমেন্টের জন্য যে ধরনের স্কিমগুলো আছে, সেগুলোর কথা বলা কিন্তু হয়েছে। তাহলে এই স্কিমের মাধ্যমে শিশুর মানসিক, শারীরিক, প্রাক্ষবিক বিকাশ যাতে আরও উন্নত হয়, ভালো হয়, সেই ধরনের কর্মসূচিগুলো আমাদের গ্রহণ করতে হবে এবং শিশুর সার্বিক বিকাশ সহায়তা করতে হবে এই বিভিন্ন স্কিমের মাধ্যমে। তাহলে এই সব বিষয়গুলোই প্রাক শৈশব শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতি 1986 সালে বলা হয়েছে। এবার আমরা দেখব প্রাথমিক স্তরে যে শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতি 1986 সালে কি বলা হয়েছে। প্রথম পয়েন্টে বলা হয়েছে শিশুকে শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসা। আমার হাতে লেখাগুলো সেরকম ভালো নয়, একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন, আশা রাখছি বোঝা যাচ্ছে। প্রথম পয়েন্টটি কি? শিশুকে শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসা। শিশুকে শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসা মানে, যারা যেসব পরিবারের আর্থিক দিকে সচ্ছল, তারা তো অবশ্যই শিক্ষা গ্রহণ করে সবসময়, তারা উচ্চতর শিক্ষা যতটা পারে করতেই থাকে। কিন্তু যারা আর্থিক থেকে অসচ্ছল, যারা পিছিয়ে পড়া, যারা উপজাতি জনজাতি যেসব
বলে সমাজে অবহেলিত যেসব শ্রেণী আছে তাদের মধ্যে যে শিশুরা আছে সেই শিশুরা যাতে শিক্ষার আঙ্গিনায় পৌঁছতে পারে সেজন্য আমাদেরকেই কিন্তু এগিয়ে আসতে হবে। প্রয়োজনে আমাদের সকল প্রকার সাহায্য করে তারা যাতে শিক্ষার আঙ্গিনায় পৌঁছয়। অবশ্যই সরকারিভাবে তো বিভিন্ন ধরনের স্কিমের মাধ্যমে হোক, সাহায্য করে, আর্থিক সাহায্য করে হোক, যেভাবে হোক তাদের দেওয়া হচ্ছে, অনেক কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তার সঙ্গে কিন্তু আমাদের সকলকে কিন্তু কম বেশি কিন্তু সাহায্য করতে হবে। আমাদের আর্থিক সাহায্য না হোক, মনোবল বাড়াতে হবে যাতে তারা শিক্ষা গ্রহণে ব্রতী হয়। আমরা আগে কি দেখতাম, নিচু জাতিদের আমরাই নিচু করতাম যে তোমরা কেন শিক্ষা গ্রহণ করবা, শিক্ষা গ্রহণ করা তোমাদের অধিকার নেই। এইভাবে কিন্তু তাদের কিন্তু আমরা বাধা দিয়েছি। এই জিনিসটি কিন্তু করলে হবে না, আমাদেরকেই কিন্তু এগিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু যদি তারা এগিয়ে আসে, তারা শিক্ষিত হয়, তাদের সঙ্গে সঙ্গে কিন্তু সমাজ শিক্ষিত হবে, দেশ শিক্ষিত হবে, সমাজ উন্নত হবে, দেশও উন্নত হবে। 2 নম্বর, শিশুকেন্দ্রিক বৃত্তিমুখী শিক্ষা। শিশু কেন্দ্রিক বৃত্তিমুখী কি বলা হয়েছে? সমাজে শিশুর চাহিদা মতো এবং সমাজের যে জিনিসগুলো প্রয়োজন সেই অনুযায়ী আমরা শিশুদের বৃত্তিমুখী শিক্ষা প্রদান করব বা সুযোগ সৃষ্টি করব যাতে ভবিষ্যতে তারা এই বৃত্তিমূলক শিক্ষার দিকে আগ্রহী হয়, আকৃষ্ট হয়। সেজন্য আমাদের ছোটোবেলার থেকেই বৃত্তিমুখী শিক্ষার দিকে শিশুদের ধাবিত করতে হবে বিভিন্নভাবে। 3 নম্বর কি বলছে? শিক্ষা লাভে অগ্রাধিকার। শিক্ষা লাভে অগ্রাধিকার বলতে কি বলা হয়েছে? প্রথম বংশধর হিসেবে শিক্ষা লাভে নিয়োজিত শিক্ষার্থীদের জন্য সংশোধনী ব্যবস্থাপনার সাহায্য নেওয়া প্রয়োজন, যাতে তাদের যদি কোনো অসুবিধা থাকে সেই অসুবিধাগুলো দূর করে তাদের শিক্ষায় যাতে অংশগ্রহণ করতে পারে সেই জন্য সংশোধনীমূলক কিছু শিক্ষার ব্যবস্থা করা, তার মাধ্যমে তাদের শিক্ষা লাভের অগ্রাধিকার দেওয়া। এই সমস্ত শিশু যত বড় হতে থাকবে ততই তাদেরকে গুণগত শিক্ষার বিষয় প্রদান করা উচিত এবং অনুশীলনের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন। এই কথাটি এখানে বলা হয়েছে। 4 নম্বর কি বলছে? মূল্যায়ন ব্যবস্থা পরিবর্তন করে একই শ্রেণীতে আবদ্ধকরণের বিলুপ্তি ঘটানো। তার মানে অনেক সময় দেখি প্রাইমারি স্কুলে অনেক শিক্ষার্থী আছে যারা পাশ করতে পারে না, পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারে না। রেজাল্ট তো ভালো করা কথা বলছি না এখানে, যারা বারবার ফেল করে একই ক্লাসের মধ্যে থেকে যাচ্ছে সেটির কথা বলা হচ্ছে। যে একই শ্রেণীতে আবদ্ধকরণ কীভাবে সম্ভব যদি একটি শিক্ষার্থী বারবার ফেল করে? এখন তো আমাদের বলাই হয়েছে প্রাথমিক শিক্ষায় পাশ ফেল প্রথা নেই, এটি একদমই ঠিক নয়। পাশ ফেল প্রথা থাকা উচিত বা মূল্যায়ন ব্যবস্থা পরিবর্তন করা উচিত। শুধুমাত্র কারো লেখার অসুবিধা থাকতেই পারে, সে লিখে হয়তো তার মনের ভাবটি প্রকাশ করতে পারছে না, সেজন্য আমাদের মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করতে হবে। আমরা বিদ্যালয় শিক্ষায় কি দেখি? 1 থেকে 100 যত স্টুডেন্ট আছে তাকে একই নিয়মের মাধ্যমে তাদের মূল্যায়ন করা হয়। সেই স্টুডেন্টগুলোর মধ্যে তো সবাই একই নিয়মে ধাতস্থ নাও হতে পারে। কেউ লেখালেখিতে পটু, কেউ মুখে অ্যান্সার দিতে পটু। যাই হোক, যাকে যেইভাবে মূল্যায়ন করে একটি ক্লাস উতরিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র পরীক্ষার উপরে নির্ভর করে যদি আমরা মূল্যায়ন করি সেটা ঠিক হবে না। সেই জন্য বলছে মূল্যায়ন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সারা বছরে সেই শিশুটি কী করলো, কী ধরনের পারফরমেন্স আছে তার ক্লাসে, সব কিছু নোট করতে হবে। করে যাবতীয় এখন যেটা আছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড, প্রাইমারি স্কুলে এখন কিন্তু একটু ব্যবহার করা হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড। সারা বছরে শিশুটি কী করছে তার অ্যাক্টিভিটিসগুলো রেকর্ড করা থাকে, তার পরিপ্রেক্ষিতে মূল্যায়ন করা হয়। শুধুমাত্র পরীক্ষার রেজাল্ট দেখে কিন্তু তাকে মূল্যায়ন করা হয় না। এটির ব্যবস্থা করার কথা বলা হয়েছে যাতে একই ক্লাসে আবদ্ধ না থেকে সে আস্তে আস্তে তার বয়স অনুযায়ী সে শ্রেণী উত্তীর্ণ হতে পারে। একই ক্লাসে যদি সে বারবার থাকে তাহলে কিন্তু তার শিক্ষার যে ইচ্ছা সেটি কিন্তু আস্তে আস্তে লোপ পাবে, কারণ তার সহপাঠীরা এগিয়ে যাবে কিন্তু সে পিছিয়ে থাকবে। এই জিনিসটা কিন্তু হতে দেওয়া যাবে না। তারপরে পয়েন্টটি কি বলছে? শাস্তির প্রথা বাতিল করা। এখন তো শাস্তির প্রথা নেই বললেই চলে। শাস্তির প্রথা, আমরা যখন পড়াশোনা করেছি আমরা তো প্রচুর শাস্তি পেয়েছি, কিন্তু শারীরিক শাস্তি একদমই উচিত নয়, কারণ সবার মানসিকতা তো ঠিক নয়। কেউ অল্প বকাঝকাতেই
সে রাগ করে বা ভয় পেয়ে যায়, শিক্ষা গ্রহণে সে আর আগ্রহী প্রকাশ করে না। আমরা অনেক ধরনের এখন দেখি যে ছোট্ট ছোট্ট শিশু বা বাচ্চা কাচ্চারা আছে যাদের স্কুলের কোনো ঘটনার কারণে অপমানিত বোধ করে সে সুইসাইড পর্যন্ত করে ফেলেছে। অনেক আছে যে শিক্ষক শিক্ষিকার মারের ভয়ে শিক্ষা গ্রহণ করতে আর আসতে চায় না স্কুলে। আমাদের সময়ও ছিল। কিন্তু বর্তমানে বলা হয়েছে এই যে অসুবিধাগুলো তৈরি হয়, শিশুর মস্তিষ্কে যাতে এক্সট্রা কোনো ভয় বা চাপ না আসে, সেজন্য শাস্তির প্রথা বাতিল করতে হবে। শাস্তি দিলে শিশু ভয় পেয়ে আর শিক্ষা গ্রহণ করবে না, বা তার একটি ভীতি, স্কুলে আসার যে একটা ভীতি সেটি কিন্তু থেকে যাবে, সেটি কিন্তু করা যাবে না। যাতে সে আনন্দ সহকারে শিক্ষা প্রতিষ্ঠানকে এমন বানাতে হবে যে শিশুটি শিক্ষা প্রতিষ্ঠানে এসে আনন্দ অনুভূত হয় তার মধ্যে, যাতে সে আনন্দ সহকারে তারা শিক্ষা গ্রহণ করতে পারে, সেই ধরনের সিচুয়েশন তৈরি করতে হবে। তাহলে সেই শিক্ষার্থী ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে বা ইচ্ছায় সে শিক্ষা গ্রহণ করবে। নেক্সট পয়েন্ট কি বলছে? শিক্ষার সময় নির্ধারণ। শিশুদের শিক্ষার সময়টাকে তাদের ওই পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যের সঙ্গে নির্ধারণ করতে হবে। আমরা এখন দেখি স্কুলে কি 45 মিনিটের ক্লাস, তো একজন শিক্ষক শিক্ষিকা 45 মিনিট ধরেই কথাবার্তা বলে চলছে, তারপরে ঘন্টা পড়লো, সে চলে গেল। কিন্তু শিশুদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু এটা করলে হবে না। তাদের আগ্রহ, তাদের মর্জি, অনেক বেশিরভাগ শিশু যদি একটি ক্লাসে পড়ানোর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে 10-15 মিনিট পরেই তারা ধৈর্য হারিয়ে ফেলছে, তাহলে কিন্তু সেই টপিকটি তাকে আর পড়ানো যাবে না। কারণ তারপরে যদি আমরা পড়াই তাহলে কিন্তু সেই বাদবাকি পড়াটা তার মাথায় ঢুকবেই না। সে জোর করে সেই বসে থাকবে ওখানে, অন্যমনস্ক হয়ে থাকবে। আবার উল্টোটাও হতে পারে, ক্লাসটি এত তার মজা লাগছে, সে আধা ঘন্টার ক্লাস, সে 45 মিনিট ধরে সেই ক্লাসের স্টুডেন্টদের আমরা পড়াচ্ছি, তাদের ভালো লাগছে, তাহলে সেটি কন্টিনিউ করতে হবে। একটা ফ্লেক্সিবল টাইম রাখতে হবে। নির্দিষ্ট টাইম রাখলে কিন্তু শিশুদের শিক্ষা কিন্তু ঠিকভাবে হবে না। আমরাও তো যখন পড়াশোনা করেছি আমরাও তো দেখেছি, কোনো দিন আমাদের ক্লাস করতে খুব ভালো লাগে, আবার কোনো সময় ক্লাস করতে একদমই ভালো লাগে না। আমাদের মর্জির উপরে নির্ভর করে, মানে শিশুদের মর্জির উপরে নির্ভর করে এই ফ্লেক্সিবল টাইমটা রাখার কথা বলা হয়েছে। শিক্ষার সময় নির্ধারণ, সেই শিক্ষার সময়টা নির্ধারণ সেই শিশুদের উপরেই দিতে হবে, বা তাদের ইচ্ছা অনিচ্ছার উপরেই নির্ধারিত হবে, বা তারা কী ধরনের পারিপার্শ্বিক পরিস্থিতিতে কীভাবে শিক্ষা গ্রহণ করছে, আনন্দ সহকারে না জোর করে, তার উপরে নির্ভর করবে যে শিক্ষার সময়টি কতটা হবে। হ্যাঁ, অবশ্যই দেখতে হবে মেজরিটি যেখানে বেশি। একটি স্টুডেন্ট অন্যমনস্ক তাই বলে আমরা পুরো ক্লাস বাদ দিয়ে দিলাম, তাহলে তো হবে না। দেখতে হবে বেশিরভাগ স্টুডেন্ট। অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের করা উচিত যাতে ক্লাসের প্রত্যেকটি শিশুকেই সে আকর্ষিত করতে পারে তার শিক্ষায় বা টিচিং মেথডে, তাহলেই কিন্তু শিক্ষার অ্যাকচুয়ালি সার্থক হবে। নেক্সট 6 নম্বর, বিধি বহির্ভূত ধারাবাহিক শিক্ষা। ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন আমরা পড়েছি, জানি। যদি না জানা থাকে তাহলে আপনারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন যে ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল এডুকেশন কী কী, বিধি বহির্ভূত, বিধিযুক্ত, মুক্ত ইত্যাদি বিভিন্ন ধরনের শিক্ষা আছে। এটির অন্য একটা নাম আছে প্রথাগত শিক্ষা, অপ্রথাগত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা। তো এখানে বিধি বহির্ভূত বা প্রথা বহির্ভূত যে শিক্ষা সেটির কথা বলা হচ্ছে। এখানে কোনো নির্দিষ্ট নিয়ম কানুন নেই। এটি কাদের জন্য শিক্ষা হবে? যারা স্কুল ছুট বা মাঝপথে যারা শিক্ষা ছেড়ে দিয়েছে, যেসব অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, যেখানে বা যেসব অঞ্চলে মেয়েদের শিক্ষার অধিকার নেই বা মেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারে না, তাদের জন্য বিধি বহির্ভূত শিক্ষার ব্যবস্থা করতে হবে। অ্যাকচুয়ালি বিধি বহির্ভূত শিক্ষাটা কোন কোন শিক্ষা? যে ডিস্টেন্স এডুকেশন, মুক্ত বিদ্যালয়, মুক্ত বিশ্ববিদ্যালয়, যে পত্রযোগে যে শিক্ষাগুলো প্রচলন ছিল বা আছে, যেসব বিষয়গুলো
সেগুলো বিদ্যালয়ে না গিয়ে যে শিক্ষাগুলো একটা নির্দিষ্ট সময় থাকবে না এগুলোতে, যে বিদ্যালয়গুলোতে কিন্তু নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে, নির্দিষ্ট কারিকুলাম থাকে, সব কিছু নির্দিষ্ট থাকে, কিন্তু বিধি বহির্ভূতে কোনো কিছু নির্দিষ্ট নেই, বয়সের কোনো নির্দিষ্ট নেই, কারিকুলাম নির্দিষ্ট থাকলেও ফ্লেক্সিবল কারিকুলাম, তারপর টাইমের কোনো বাইন্ডিংস নেই যে এই সময় তাদের শিক্ষা গ্রহণ করতে হবে বা শিক্ষা শেষ করতে হবে, এগুলো নেই। সেই ধরনের শিক্ষা দিয়ে যারা পিছিয়ে পড়েছে, যারা স্কুল ছুট, যেসব মেয়েরা শিক্ষা গ্রহণ করতে আসতে পারে না, তাদের জন্য এই শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। তাহলেই তো প্রাথমিক শিক্ষাটা সবার মধ্যে পৌঁছে যাবে। বিধি বহির্ভূত, তারপরে কি বলছে, বিধি মুক্ত শিক্ষা, ওই একই রকম। পঞ্চায়েত, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, বিভিন্ন কর্তৃপক্ষ দ্বারা এই শিক্ষাটি প্রচলিত হবে। শিক্ষা কেন্দ্রগুলোতে আধুনিক প্রযুক্তি সহায়ক উপকরণ দ্বারা পড়ানো হবে এই বিধিমুক্ত শিক্ষায়। আর সর্বশেষ সর্বজনীন প্রাথমিক শিক্ষার ব্যবস্থা। সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে আমরা জানি ভারতবর্ষে প্রাথমিক শিক্ষা গ্রহণের বয়স হলো 6 থেকে 14 বছর বয়স। এই 6 থেকে 14 বছর বয়সে যত শিশু আছে তারা যাতে এই প্রাথমিক শিক্ষা ভর্তি হতে পারে, প্রথমত তো ভর্তি হতে পারে, তারপর নির্দ্বিধায় যাতে প্রাথমিক শিক্ষাগুলো চালিয়ে যেতে পারে এবং তাদের গুণগত মান বৃদ্ধি হয়, সেদিকে লক্ষ্য রেখে সবার মধ্যে যে শিক্ষাটা প্রচলন করা, সেটাকে বলা হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষা। অবশ্যই আমাদের শিক্ষার অধিকার আইনে আছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। তার মানে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি 14 বয়সের শিশুদের অধিকার, তারা অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করবে, সেটি প্রদানের ব্যবস্থার কথা বলা হয়েছে। তাহলে এগুলোই গেল প্রাথমিক শিক্ষার পুনর্গঠন সম্পর্কে জাতীয় শিক্ষানীতি 1986 সালে কী বলা হয়েছিল, কী বলেছিল। তাহলে এই প্রশ্নে বা এই ভিডিওর মাধ্যমে আমরা প্রাক শৈশব এবং প্রাথমিক শিক্ষার পুনর্গঠন সম্পর্কে জাতীয় শিক্ষানীতি 1986 কী বলেছে সে সম্পর্কে জানলাম। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কী কারণে ভিডিওটি ভালো লাগেনি। তাহলে আজই অবধি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।